আসসালামু আলাইকুম। 50-এর দশকে বানর বা প্রাইমেটদের নিয়ে 30 বছর ব্যাপী একটা গবেষণা শুরু হয়েছিল জাপানের ছোট্ট দ্বীপ কোজিমাতে। ভিন্ন বিষয় নিয়ে ওসব গবেষণার ফাঁকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস বিজ্ঞানীদের নজরে আসে, যার উপর ভিত্তি করে তৈরি হওয়া 100 মাঙ্কি ইফেক্ট থিওরিটি এখনও বেশ আলোচিত। ঘটনাটা ছিল এরকম: কোজিমা দ্বীপে যে বানরদের নিয়ে গবেষণা চালানো হচ্ছিল তাদেরকে খেতে দেয়া হতো মিষ্টি আলু। উপর থেকে মিষ্টি আলু নিচে ফেলা হতো, আর খেতে গিয়ে বানররা দেখত তাতে লেগে আছে বালি মাটি। খেতে বিরক্ত লাগাটা স্বাভাবিক। এরই মধ্যে একদিন দেখা গেল 18 মাস বয়সী একটি মেয়ে বানর মিষ্টি আলু খাচ্ছে সমুদ্রের পানিতে ধুয়ে। দেখা দেখি তার বয়সী অন্য বানররাও মিষ্টি আলু ধুয়ে খেতে লাগলো। আস্তে আস্তে তাদের কাছ থেকে শিখল বড় বানররা। এভাবে একজন থেকে আরেকজন শিখতে শিখতে মিষ্টি আলু ধুয়ে খাওয়ার বুদ্ধিটা যখন উল্লেখযোগ্য সংখ্যক বানর রপ্ত করে ফেলল, কথার কথা 100টি বানর, কিছু সময়ের মধ্যে দেখা গেল দ্বীপের বাকি সব বানর এই একই কাজ করছে। এমনকি কোজিমা দ্বীপের বাইরে অন্য দ্বীপ এবং মূল ভূখণ্ডের বানরদের মধ্যেও দেখা গেল এই একই অভ্যাস। এ থেকে যে হাইপোথিসিসটি দাঁড়ায় তা হলো, when a certain critical number achieves an awareness, this new awareness may be communicated from mind to mind. অর্থাৎ একটা ভাবনা, একটা চিন্তা যখন একজন শুরু করে, তার দেখা দেখি তার সংস্পর্শে আসা আরও কিছুজন করে, ভাবনাটা সামাজিকীকরণ হয়, ভাবনাটা ছড়াতে থাকে। একটা পর্যায়ে সেই ভাবনা ভাবা অস্তিত্বদের সরাসরি সংস্পর্শে না আসাদের মধ্যেও সঞ্চারিত হয় ভাবনাটা, অভ্যাসটা, সচেতনতাটা। উদাহরণ দিই। সক্রেটিসের নাম তো আপনারা সবাই জানেন, গ্রিক দার্শনিক। কিন্তু তিনি কি শুধু গ্রিসের মধ্যে সীমাবদ্ধ? তাহলে আপনি তার নাম জানলাম কিভাবে? আজকে থেকে 2500 বছর আগে গ্রিসের সমাজে কিছু তরুণদের নিয়ে কাজ করেছিলেন তিনি। কাজ মানে তাদেরকে কথা বলা, তাদেরকে ভাবতে শেখানো, প্রশ্ন করতে শেখানো। নৈতিকতা, ন্যায্যতা, ন্যায়পরায়ণতা, ইনসাফ কোনটা, বেইনসাফি কোনটা, এসব বোঝানো এবং ক্ষমতাকে প্রশ্ন করা। কারণ গ্রিসের সেই সময়কার শাসকরা দুর্নীতি, বেইনসাফিতে সয়লাভ হয়ে গেছিল। আবার কেউ তাদেরকে প্রশ্ন করতে পারত না, করলেই সে বিপজ্জনক, ক্ষমতার জন্যে হুমকি। তো এই অপরাধে সক্রেটিসের বিচার হলো মৃত্যুদণ্ড, হেমলক বিশ্বের রস খেয়ে মৃত্যুদণ্ড। সক্রেটিসের অপরাধ, তিনি তরুণদের মধ্যে বিপজ্জনক ভাবনার প্রচার করছেন। মানে শোষক, সেটা যে কালে যে স্থানেই হোক না কেন, তার প্রকৃতি একই রকম। সে প্রশ্ন নিতে পারে না, জবাব দিতে সে ভয় পায়। তাই শোষিত সমাজে সবচেয়ে আগে যা রুদ্ধ হয় তা হলো বাক স্বাধীনতা। আবার দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে বাক স্বাধীনতার কি অসাধারণ নজির। ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার একটি ঘটনা। এটা তার খেলাফতের শেষ দিকের কথা। মুসলমানদের পার্থিব সম্পদ বাড়তে শুরু করেছে, বিয়ের দেনমোহরের পরিমাণও বেড়ে গেছে সম্মান ও আভিজাত্যের প্রকাশ হিসেবে। এই প্রবণতায় ওমর ক্ষুব্ধ হলেন। একদিন মসজিদে নববীর মিম্বরে উঠে খুতবায় নির্দেশ দিলেন, দেনমোহর 400 দিরহামের ওপরে হতে পারবে না। এর চেয়ে বেশি হলে বাড়তি অংশ বাজেয়াপ্ত করে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। ওমর এই বলে মিম্বর থেকে নামার সাথে সাথেই সাধারণ পরিবারের একজন বয়স্ক মহিলা উঠে দাঁড়ালেন। বললেন, এ ব্যাপারে তো কোরআনে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি, বরং সূরা নিসার 20তম আয়াতে বলা হয়েছে, যদি তোমরা এক স্ত্রীর বদলে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও এবং প্রথম স্ত্রীকে প্রচুর অর্থবিত্ত দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফিরিয়ে নেবে না। অতএব খলিফার কোনো অধিকার নাই দেনমোহরের সর্বোচ্চ সীমা নির্ধারণের। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হে আল্লাহ, আমায় ক্ষমা করো। এই বৃদ্ধাও দেখছি কোরআন সম্পর্কে আমার চেয়ে বেশি জানে। দেনমোহর সীমিতকরণের ব্যাপারে আমার পূর্ববর্তী সিদ্ধান্ত আমি প্রত্যাহার করছি। দেনমোহর কত হবে এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। চিন্তা করেন, একটা রাষ্ট্রে কতটা বাকস্বাধীনতা থাকলে একজন সাধারণ নাগরিক প্রকাশ্যে রাষ্ট্রপ্রধানের মতের বিরোধিতা করতে পারে এবং সেটা মেনে রাষ্ট্রপ্রধান তার দেয়া সিদ্ধান্ত পর্যন্ত বদলে নিতে পারেন। যা হোক, ছিলাম সক্রেটিসের প্রসঙ্গে।
2500 বছর আগে সক্রেটিস হিমরোগ খেয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু সক্রেটিস কি মারা গেছেন? না, বেঁচে আছেন তিনি তার চিন্তার মাঝে, দর্শনের মাঝে। ফলিং ডাউন ইজ নট আ ফেলিয়ার, ফেলিয়ার কামস ওয়েন ইউ স্টে ওয়ের ইউ হ্যাভ ফলেন, বাই সক্রেটিস। এখনও কত প্রাসঙ্গিক। সক্রেটিসের সময় তো লিখিত কিছুই ছিল না, বই, কাগজ, ছাপার যন্ত্র, লেখার কালি এসব কিছুই ছিল না। তার শিষ্যরাই ছিলেন তার বাণীর ধারক বাহক। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে তার ভাবনা। আজকে তাকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক। তার মানে ভাবনা যত ছোট পরিমণ্ডলেই হোক না কেন, কল্যাণ ভাবনা হলে একসময় তা বৃহত্তর পরিমণ্ডলে সঞ্চারিত হবেই। আর স্বপ্ন বা মন ছবি তা যত বড়ই হোক, দেখে যেতে পারলে একসময় তা বাস্তবায়িত হবেই। কথাগুলো আমরা 40 বছর ধরে বলে আসছি। আজকে প্রাচ্য পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা, চিন্তকরা তাই বলছেন। 80 দশকে যখন দেশ নিয়ে হতাশা, নেতিবাচকতার বাণী শোনা যেত সর্বত্র, তখন আমরা বলেছি দেশ নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের কথা, মন ছবি বাংলাদেশের কথা। আজকে 2024 সাল, নতুন প্রেক্ষাপটে দেশ কেমন হবে তা নিয়ে অনেকেই ভাবছেন, কিন্তু আমরা ভেবেছি 80 দশকে। ভাবনাটাকে রূপায়িত করতে 1 দশকের গবেষণার মধ্য দিয়ে সংকলিত হয়েছে কোয়ান্টাম মেথড কোর্স। আর এরপর 1995 সালে হয় দেশ জুড়ে রচনা প্রতিযোগিতা, মন ছবি বাংলাদেশ। স্কুল কলেজের ছাত্রছাত্রী, পেশাজীবী, গৃহিণী সবাই তাতে অংশ নিয়েছিলেন। এবং 2022 সালে দেশ বিদেশে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনকালে বিশ্ব মেডিটেশন দিবসের থিমই আমরা করি ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। অনেকেই অবাক হয়েছিলেন। কোভিডের পর একদিকে বৈশ্বিক অর্থনীতির স্থবিরতা, অন্যদিকে দেশের পরিস্থিতি নিয়ে হতাশা, কারো কারো মুখে দুর্ভিক্ষের আশঙ্কা। এসব কিছুর মধ্যেও কোয়ান্টাম যখন ভালো মানুষ, ভালো দেশের বাণী নিয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করলো, তা দেখে বিস্মিত হয়েছেন অনেকে অনুপ্রাণিত হয়েছেন, আশাবাদী হয়েছেন। আর তারই ফলশ্রুতি এই 2024। আগস্ট পরবর্তী দেশকে নিয়ে আশাবাদী হতে চাইছেন সবাই। দেশকে নিয়ে ভাবনার ছোট ছোট চিত্রকল্প তারা দিচ্ছেন। আমরা আজ এটাকে আরেকটু পরিপূর্ণ করব, কিন্তু তার আগে আসুন ইতিহাসের আরেকটা ঘটনা দেখে আসি, যা মনে করিয়ে দেয় একটা স্বপ্ন তা যতই আপাত অসম্ভব হোক, দেখতে পারলে, বিশ্বাস করতে পারলে তা লক্ষ্য প্রসব করবেই। তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য, ইংরেজিতে বলে অটোম্যান, এই সাম্রাজ্যের একটা ঐতিহাসিক ঘটনা আছে। ওসমানিয়া সাম্রাজ্যকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম সাম্রাজ্যগুলোর একটি। 600 বছরের রাজত্বে তারা পৃথিবীর 3 মহাদেশের বিশাল অংশকে তাদের অধীন করে নিয়েছিল। অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী, সাধারণ এক সেনাপতি। একদিন তিনি ঘুমিয়েছিলেন তার পীর শেখ আদিব আলীর ঘরে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তার বুক থেকে একটি বিশাল গাছ বেরিয়ে ডালপালা ছড়াচ্ছে এবং সারা বিশ্বে ছায়া ফেলছে। ঘুম থেকে উঠেই উসমান গাজী ছুটে যান তার পীরের কাছে, জানতে চান এই স্বপ্নের ব্যাখ্যা। পীর শেখ আদিব আলী বলেন, বাবা উসমান, ধন্য তুমি। স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদের কাছে রাজকীয় সিংহাসন অর্পণ করেছেন। উসমান গাজীর মোটিভেশনের অবস্থা তো বুঝতেই পারছেন। তিনি অনুভব করলেন এখন স্বয়ং আল্লাহর শক্তি আছে তার সাথে, তাকে কে রোখে। প্রতিষ্ঠিত হলো অটোম্যান সাম্রাজ্য। তার উত্তরসূরিদের হাতে বিস্তৃত হলো তা আনাতোলিয়া, বাইজেন্টাইন থেকে ইউরোপের গ্রিস, সার্বিয়া পর্যন্ত। এখানে যে দেখছেন সবুজ অংশটা, এর পুরোটাই অটোম্যান সাম্রাজ্য। উসমান গাজীর স্বপ্নের এই বিবরণ বিস্তারিত আছে ব্রিটিশ ইতিহাসবিদ ক্যারোলিন ফিঙ্কেলের উসমানস ড্রিম বইতে। অটোম্যানদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বিজয় ছিল 1453 সালে। ওই বছর তারা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল, এখন যেটা ইস্তাম্বুল, সেটা জয় করে। এর আগে 700 বছর ধরে মুসলমানরা বহুবার চেষ্টা করেছে শহরটিতে ঢোকার, কিন্তু শহরের ভৌগোলিক অবস্থানটাই এমন যে প্রত্যেকবার তারা ব্যর্থ হয়েছে। ইস্তাম্বুলে যারা গেছেন তারা দেখেছেন এর 3 পাশেই বসফরাস প্রণালী, মানে জলপথ,
আর গোল্ডেন হর্ন যেটা মানে শহরটি থেকে বেরোনোর বা ঢোকার যে প্রধান পথ, সেখানে বাইজেন্টাইনরা লোহার শেকল ফেলে রেখেছিল যাতে কোনো শত্রু জাহাজ নোঙর করতে না পারে। মেহমেদ মানে অটোমান সম্রাট মেহমেদ II কী করলেন, সমুদ্র থেকে জাহাজগুলো তীরে উঠিয়ে তিনি গাছের কাণ্ডে তেল আর ঘি মাখিয়ে এমন এক সড়ক তৈরি করলেন যার উপর দিয়ে জাহাজগুলো গড়িয়ে আনার ব্যবস্থা করতে পারেন। মানে লোহার শেকলের কারণে তো তীরের কাছে ভেড়া যাচ্ছে না, তিনি এই পথে তার জাহাজ নিয়ে হাজির হলেন কনস্টান্টিনোপলের দুর্গদ্বারে। অবশেষে 1453 সালের 29 মে মেহমেতের বাহিনী কনস্টান্টিনোপলে প্রবেশ করে। সুলতান মেহমেতের বয়স ছিল এ সময় 21 বছর। অবিস্মরণীয় এই জয়ের জন্যে ইতিহাসে তার নামই হয়ে যায় মেহমেদ দি কনকোরার বা সুলতান মেহমেদ ফাতেহ। ফাতেহ মানে হলো বিজয়। অর্থাৎ 700 বছর ধরে লালিত একটা মন ছবি কতগুলো প্রজন্ম পরে এসে বাস্তবায়িত হলো। এটাই সংঘবদ্ধ মন ছবির ফসল। তার মানে আজ যা একজনের ভাবনা, কাল তা হতে পারে 100 জনের ভাবনা, পরশু হতে পারে 10,000 জনের ভাবনা, তারপর দিন লাখো মানুষের ভাবনা। তাই আসুন দেশ নিয়ে নতুনভাবে ভাবার এই সুযোগটাকে কাজে লাগাই। ভাবনাটাকে যত সংঘবদ্ধভাবে ভাবতে পারবো আমরা, তত ভাবনা শক্তিশালী হবে। ভাবনার চারা পাবে তত সার, পানি, পুষ্টি। মাস, বছর, যুগ পেরিয়ে ভাবনার বীজ থেকে তা হয়ে উঠবে বাস্তবতার মহীরুহ। আসুন ভালো দেশ ভাবনার কয়েকটি টুকরো ছবি তুলে ধরি। রাস্তায় কোনো যানজট নেই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুলভ এবং দক্ষ ম্যাস ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তুলেছি আমরা রাজধানী সহ দেশের সব মেট্রোপলিটন সিটিতে। এক প্রশংসনীয়, কর্মমুখী, জীবনমুখী, নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে আমাদের। যে যে এলাকায় থাকে স্থানীয় সেই স্কুলটাই বেস্ট স্কুল। প্রতিটি শিশু তাদের পাঠকে ভালোবাসছে। বিজ্ঞান, কলা, অর্থনীতি, সমাজ, ইতিহাস, ধর্ম ও নৈতিক শিক্ষায় গভীর জ্ঞানী হয়ে উঠছে আমাদের প্রতিটি তরুণ। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ থেকে ছাত্রছাত্রী আসছে আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়তে। আমাদের চিকিৎসা ব্যবস্থা এশিয়ার সবচেয়ে সুলভ, দক্ষ আর কল্যাণমূলক চিকিৎসা ব্যবস্থা। গ্রামের রোগীদের আর রাজধানী বা শহরে আসতে হয় না ভালো চিকিৎসার খোঁজে। তার গ্রামে, তার উপজেলাতেই সে পাচ্ছে সব রকম পরীক্ষার ব্যবস্থা সহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বিশ্বজোড়া সুনাম খ্যাতি কুড়িয়েছেন তাদের জ্ঞান, দক্ষতা, রোগীর প্রতি মমতার জন্যে। আমাদের নেতা নেত্রী, প্রশাসকরা তাদের নিজেদের চিকিৎসার জন্যে দেশের হাসপাতালেই যাচ্ছেন। আমাদের সমস্ত জলাশয় পুনরুদ্ধার হয়েছে। দেশের নদীগুলো বইছে পূর্ণ প্রবাহে। নৌপথ হয়ে উঠেছে পণ্য পরিবহনের সবচেয়ে ব্যবহৃত ও জনপ্রিয় পথ। গড়ে উঠেছে নদীকেন্দ্রিক আকর্ষণীয় পর্যটন। দেশের মানুষের প্রয়োজনীয় সকল নিত্যপণ্য দেশেই উৎপাদিত হচ্ছে। দেশীয় কাঁচামাল ব্যবহার হওয়ায় গ্রামের সাধারণ কৃষক মজুরেরা হচ্ছে উপকৃত। পণ্য পাচ্ছে মানুষ ন্যায্য মূল্যে, ভালো মানে। ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ পাচ্ছে মেধা বিকাশের সমান সুযোগ। শিশু কিশোররা যাতে স্মার্টফোনের ক্ষতি থেকে বেঁচে থাকতে পারে সেজন্য নেওয়া হচ্ছে নানা সতর্কতা। তৈরি হচ্ছে স্মার্টফোন পলিসি ফর চিলড্রেন আন্ডার এজ 13। মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে নেওয়া হচ্ছে চূড়ান্ত ব্যবস্থা। অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তাদেরকে দেয়া হচ্ছে সর্বোচ্চ শাস্তি। পূর্ণোদ্যমে চলছে অফিস, আদালত, ব্যাংক, বাজার। নেই কোনো ফাইল জট। সব জায়গায় সবার জন্যেই ওয়ান স্টপ সার্ভিস। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের নাম। দক্ষতা, মানবিকতা আর নৈতিকতার কাণ্ডারি হিসেবে প্রতিবেশী দেশসহ সব দেশের কাছেই বাংলাদেশ এক আস্থা, নির্ভরযোগ্য রাষ্ট্রের প্রতীক। আসুন ভালো ভাবি, দেশকে ভালোবাসি, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।